Hello everyone. Welcome to the first class of English Major 4 Sem. সো আজকে তোমাদের এই প্রথম ক্লাস শুরু করতে চলেছি এবং দেখো তোমাদের কিন্তু দুটো পেপার আছে, দুটো মেজর পেপার আছে। একটা হচ্ছে ইংলিশ নভেল আর একটা হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। তো আমি লিটারেরি ক্রিটিসিজমের প্রথম যে পার্ট, যে পোয়েটিক্স, আমি ওটা দিয়ে শুরু করছি। তো এই পোয়েটিক্সটা বুঝতে গেলে তোমাদের আগে বুঝতে হবে লিটারেরি ক্রিটিসিজমটা কি। দেখো, লিটারেরি ক্রিটিসিজম মানে কি, একটা টেক্সটকে, যে কোনো টেক্সটকে সমালোচনা করা, তার ভালো দিক খারাপ দিক বার করাই হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। এবার তোমাদের পেপারটার নামই লিটারেরি ক্রিটিসিজম, তার মানে এই লিটারেরি ক্রিটিসিজমের আন্ডারে যে 6টা বই তোমাদের আছে, প্রতিটা টেক্সটে তোমরা কি দেখবে বলো তো? ক্রিটিকই করা হচ্ছে, CRITIQUE। ক্রিটিকি মানে কি বলো তো? একটা ভালো দিক বার করে এবং খারাপ দিক দুটোই বার করে, বুঝতে পারলে? তার মানে তুমি এই যে তোমাদের লিটারেরি ক্রিটিসিজমের বইগুলো, পোয়েটিক্স বা নাট্যশাস্ত্র বা ডিফেন্স অফ পোয়েজি যেগুলো আছে, বা প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস, কি দেখবে বলো তো? যেমন প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডসে কি হচ্ছে, ওয়ার্ডসওয়ার্থ ক্লাসিক্যাল থিওরিকে রিজেক্ট করছে, তার খারাপ দিকগুলো দেখাচ্ছে, এবং রোমান্টিক থিওরির ভালো দিকগুলো দেখাচ্ছে। এটাই হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। তার মানে লিটারেরি ক্রিটিসিজম ইজ অ্যাকচুয়ালি আ ক্রিটিকি অফ আ পার্টিকুলার পজিশন, PARTICULAR, পার্টিকুলার পজিশন। একটা পার্টিকুলার পজিশনের ক্রিটিকি করাই হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। ক্রিটিকি মানে হচ্ছে একটা জিনিসের ভালো এবং খারাপ দিক বার করা। তার মানে লিটারেরি ক্রিটিসিজম মানে কিন্তু সেখানে জাজমেন্ট থাকবে। কোন একটা টেক্সট, তুমি যখন একটা টেক্সটকে লিটারেরি ক্রিটিসিজমের টেক্সট লিখছো, তার মানে কি, তুমি কোনো একটা পজিশনকে, কোনো একটা টেক্সটকে, কোনো একটা কালচারকে বা কোনো কিছুকে, তার ভালো দিক খারাপ দিক, তার মানে তুমি সেটা জাজ করবে, মানে জাজমেন্ট থাকবে। সেটাকে তুমি যেহেতু ব্যাখ্যা করছো, তার মানে ইন্টারপ্রিটেশন থাকবে। এইগুলো সব থাকবে, তার মানে জাজমেন্ট, ইন্টারপ্রিটেশন, ক্রিটিকি, এই সমস্তগুলো হচ্ছে লিটারেরি ক্রিটিসিজমের পার্ট। আশা করছি বোঝাতে পারলাম। এবার অ্যাকর্ডিং টু এম এইচ অ্যাব্রামস কি বলছে দেখো, লিটারেরি ক্রিটিসিজম ইজ দ্য ওভারঅল টার্ম ফর স্টাডিজ কনসার্নড উইথ ডিফাইনিং, ক্লাসিফাইং, অ্যানালাইজিং, ইন্টারপ্রেটিং অ্যান্ড এভালুয়েটিং ওয়ার্কস অফ লিটারেচার। কি দেখতে পাচ্ছি আমরা? লিটারেরি ক্রিটিসিজম হচ্ছে ওভারঅল টার্ম ফর স্টাডিজ, যে পড়াশোনার জন্য একটা ওভারঅল টার্ম হচ্ছে এই লিটারেরি ক্রিটিসিজম। সেখানে কি থাকে? কনসার্নড মানে লিটারেরি ক্রিটিসিজম কি নিয়ে চিন্তিত, উইথ ডিফাইনিং মানে ডেফিনেশন থাকবে কোনো জিনিসের, ক্লাসিফাইং মানে সেটার বিভিন্ন শ্রেণী বিভাগ থাকবে, অ্যানালাইজিং মানে সেটার বিভিন্ন অ্যানালিসিস ব্যাখ্যা থাকবে, ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ইনডেপথ অ্যানালিসিস থাকবে, অ্যান্ড এভালুয়েটিং মানে কোনো টেক্সটের মূল্য বিচার করা, ওয়ার্কস অফ লিটারেচার। তার মানে কোনো সাহিত্যের কাজকে তুমি যখন এই সমস্ত জিনিসগুলো করবে, তখন সেটা লিটারেরি ক্রিটিসিজম হয়ে দাঁড়াবে। আমরা দেখতে পাচ্ছি ইন পোয়েটিক্স অ্যারিস্টটল ইজ অ্যাকচুয়ালি অ্যানালাইজিং, ডিফাইনিং, ক্লাসিফাইং, ইন্টারপ্রেটিং অ্যান্ড এভালুয়েটিং দ্য থিওরি অফ ট্র্যাজেডি। আমরা সেটাই দেখতে পাচ্ছি যে ট্র্যাজেডি নিয়ে উনি এইসব করছেন। ইন প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস আমরা কি দেখছি? এটাই তো দেখতে পাচ্ছি। ওয়ার্ডসওয়ার্থ কি করছে? পোয়েট্রি ডেফিনেশন দিচ্ছেন, তারপরে ক্লাসিক্যাল থিওরিকে রিজেক্ট করছেন, অ্যানালিসিস করছেন, ইন্টারপ্রেট করছেন, এভালুয়েট করছেন। এই জিনিসগুলো কিন্তু লিটারি ক্রিটিসিজমের পার্ট। ওকে, কিন্তু দেখো, কোন একটা নভেল কি লিটারি ক্রিটিসিজম হতে পারে? না, একটা নভেল কিন্তু লিটারি ক্রিটিসিজম হয় না বেশিরভাগ টাইমই। কেন? কারণ সেটা কোনো একটা পার্টিকুলার পজিশনকে যেহেতু ক্রিটিসাইজ বা তার ভালো দিকগুলো করে না, তাই। ওকে, আমরা এটাই হচ্ছে কথা, এবং এটা নতুন থিওরিও আনে না। এবং এই লিটারি ক্রিটিসিজম কি করে, এই একটা পার্টিকুলার পজিশনকে তার ক্রিটিসাইজ বা তার ভালো দিক করে বার করে আবার একটা নতুন থিওরি কিন্তু অনেক সময় নিয়ে আসে। ওকে, যাই হোক, আমি লিটারেরি থিওরি নিয়ে তোমাদের এখন বলবো না, আমি তোমাদের পরে আলোচনা করবো লিটারেরি থিওরি নিয়ে ইন ফিউচার। দেখো এবার ফিচার্স অফ লিটারেরি ক্রিটিসিজম কি? লিটারেরি ক্রিটিসিজম ইজ অ্যাবাউট জাজিং অ্যান্ড ইভালুয়েটিং ওয়ার্কস অফ লিটারেচার। সেটা বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, ইটস ফাংশন ইজ টু এক্সামিন দ্য স্ট্রেংথস অ্যান্ড উইকনেস অফ লিটারেরি ওয়ার্কস। তার মানে কি, এর কাজটা কি? এর স্ট্রেংথ এবং উইকনেস বার করে একটা লিটারেরি ওয়ার্কসের, মানে একটা সাহিত্যের, অ্যান্ড অ্যাসেস দেয়ার আর্টিস্টিক ভ্যালু, এবং সেটার কতটা আর্টিস্টিক ভ্যালু আছে সেটা বার করার দায়িত্ব কি? এই লিটারেরি ক্রিটিসিজম। ওকে, যেহেতু তোমাদের পেপারটার নাম লিটারেরি ক্রিটিসিজম, তাই এটা না শিখে কিন্তু আমরা এই পেপারে যেতে পারবো না। কারণ আমাদের টার্গেট হচ্ছে কিন্তু শুধু নাম্বার পাওয়া নয়, শেখা, শিখে তারপরে নাম্বার টানবো, এবং এই সেমটা কিন্তু আমাদের বেস্ট দেব। ওকে, দেখো এবার তাহলে লিটারি ক্রিটিসিজম হলো। এবার দেখবে লিটারি ক্রিটিসিজমের আন্ডারে তোমাদের 3টে ইউনিট আছে। একটা হচ্ছে ক্লাসিসিজম মানে ক্লাসিক্যাল, একটা হচ্ছে নিও ক্লাসিক্যাল, একটা হচ্ছে রোমান্টিক। আমি তোমাদের এই ক্লাসিসিজমের থিওরিটা আগে শেখাবো, নাহলে কিন্তু হবে না। দেখো, ক্লাসিসিজমের থিওরি খুব খুব ইম্পর্টেন্ট। কেন? এটা ছাড়া কিন্তু সাহিত্য হয় না।
আমরা মনে করে থাকি যে পুরো সাহিত্যর সৃষ্টি হচ্ছে ওই ক্লাসিসিজম থেকে। দেখো ক্লাসিসিজম হচ্ছে একটা থিওরি, একটা তত্ত্ব। ক্লাসিক্যাল টেক্সট বা ক্লাসিসিজম যে থিওরিটা, ওটা কি জানো তো? প্রাচীন মানে অ্যানশিয়েন্ট গ্রিক এবং রোমে যা লেখা হতো সেই সমস্ত টেক্সটগুলোকে বলা হতো ক্লাসিক্যাল টেক্সট, বা থিওরিটাকে বলা হতো ক্লাসিসিজম, রাইটার্সগুলোকে বলা হতো ক্লাসিক্যাল রাইটার্স। তার জন্য বলছি দ্য রাইটিংস অফ অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, দ্য রাইটিংস অফ অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম ইজ কল্ড ক্লাসিসিজম। এটা কিন্তু আমাদের বারবার বুঝতে হবে। আর ক্লাসিক্যাল রাইটিং আমরা বলে থাকি ক্লাসিসিজম রেফার্স। এবার ক্লাসিসিজমের মেন তত্ত্বটা শুনে নাও। ক্লাসিসিজম মেনলি কি বলে? ক্লাসিসিজম মেনলি রুলস এবং ডেকোরামের উপর নির্ভর করে। মারাত্মকভাবে তারা রুলস নিয়ে কনসার্ন। রুলস এবং ডেকোরাম, তারা রুলস, লজিক এইগুলোর উপরে। দেখো ক্লাসিক্যাল যত টেক্সট আছে তো সবাই রুলসের উপর নির্ভর করে। ধরো মানে নীতি নিয়মের বাইরে তুমি কিছু লিখতে পারবে না। তোমার লেখার মধ্যে লজিক্যাল রিজন থাকতে হবে, একটা রিজন থাকতে হবে, লজিক থাকতে হবে। তুমি কল্পনার উপরে, কল্পনার কোনো জায়গা নেই ক্লাসিসিজমে। বুঝতে পারলে? ক্লাসিসিজম মেনলি ডিল করে কি নিয়ে? একটা হাই কোয়ালিটেটিভ টেক্সট হবে, রুলস থাকবে, এই সমস্ত কিছু। তার মানে ক্লাসিসিজম থিওরি কিন্তু পুরোটাই রুলস এবং রেগুলেশনের মধ্যে নির্ভর করে। এবং আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমি একটু পরে গিয়ে আলোচনা করবো। তার মানে ক্লাসিসিজম রেফার্স টু দ্য আইডিয়াল। তার মানে ক্লাসিসিজম কোনটাকে বলছে? ওই আদর্শ, ডক্টরিন, মতবাদ, অ্যান্ড দ্য প্রিন্সিপালস অফ প্রিচিং, এবং এই যে প্রচার করা এগুলোকে, অ্যান্ড প্রোপাগেটিং অফ দ্য ক্লাসিক্যাল ওয়ার্কস, এবং এই ক্লাসিক্যাল ওয়ার্কসগুলোকে যে প্রোপাগেট করা, প্রচার করা সেগুলো। কমা দিয়ে অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম, মানে ক্লাসিক্যাল ওয়ার্কস মানেই কিন্তু অ্যানশিয়েন্ট গ্রিস এবং রোম। তার মানে আমরা দেখতে পাচ্ছি ক্লাসিসিজম ইজ অ্যাকচুয়ালি রেফারিং টু দ্য আইডিয়াল ডক্টরিন অফ দ্য ক্লাসিক্যাল ওয়ার্কস অফ অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম, and classicism is mainly dealt with rules, decorum, high quality, universality, timelessness, realistic and objective approach। এই লাইনটা কিন্তু তোমরা লিখে রাখবে, খাতা পেন নিয়ে বসবে কিন্তু সব সময় মাথায় রাখবে। এবার এই ক্লাসিসিজমের বৈশিষ্ট্যগুলো দেখো। ক্লাসিসিজমের বৈশিষ্ট্য কি জানো তো? রুলস। মানে ধরো তুমি 20 বছর সাহিত্য নিয়ে পড়াশোনা করেছো, তারপরে তুমি মনে করছো একটা কবিতা তুমি লিখবে, কিন্তু না, তুমি মনের মতো করে লিখতে পারবে না। কেন? তোমাকে থিওরি জানতে হবে ক্লাসিসিজমের। ক্লাসিসিজমরা বলে দিয়েছে তোমাকে এইভাবে ট্র্যাজেডি লিখতে হবে, এইভাবে কবিতা লিখতে হবে, তোমাকে সেভাবে লিখতে হবে, ঠিকঠাক রাইম, মিটার এইগুলো কিন্তু ইউজ করতে হবে। তুমি ওর বাইরে কিন্তু লিখতে পারবে না। মনে রাখবে এই ক্লাসিক্যাল থিওরিটা, যেটা সেকেন্ড আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা হাই কোয়ালিটি। হ্যাঁ, ক্লাসিসিজমের মেন কথা হচ্ছে কোয়ালিটি মেনটেন করতে হবে কিন্তু, ঠিক আছে? দেখো ক্লাসিসিজমের যতগুলো টেক্সট দেখবে ওদের প্রধান চরিত্র কিন্তু কখনো একটা দরিদ্র শ্রেণীর লোক হবে না, একটা হাই কোয়ালিটি, একটা রাজাদের কোনো লোক বা হাই স্ট্যাটাসের একটা লোক বিলং করবে। কিন্তু ইউনিভার্সালিটি মানে ক্লাসিসিজমের টেক্সটগুলো কিন্তু ইউনিভার্সাল অ্যাপিল রাখে, পৃথিবীর সমস্ত লোকের কাছে যেন পৌঁছাতে পারে সেটা কিন্তু এরা বজায় রাখে। তার মানে হাই কোয়ালিটি কিন্তু মারাত্মকভাবে থাকবে। টাইমলেসনেস মানে ক্লাসিক্যাল টেক্সট কি? টাইমলেসনেস মানে সময়ের সঙ্গে সঙ্গে যেন এর গুরুত্ব শেষ না হয়ে যায়, সেটা কিন্তু এই ক্লাসিসিজম দেখে। রিয়েলিস্টিক মানে যেটা বাস্তব সেটাই কিন্তু ক্লাসিসিজমে তুলে ধরা হবে। তুমি কল্পনায় তুমি কিছু ভাবলে সেটা কিন্তু তুলে ধরা হবে না। ওই গাছের পাতাগুলোকে তুমি অ্যানালিসিস করলে এবং তুললে তা কিন্তু হবে না। বুঝতে পারলে? মানুষের জীবন, মানুষের জীবনের সমস্যা, এই সমস্ত কিছু তুলে ধরা হবে এই রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে ক্লাসিসিজমে। অবজেক্টিভ, হ্যাঁ, ক্লাসিক্যাল রাইটার্সরা কিন্তু অবজেক্টিভ স্টান্স নেবে। একটা রাইটার দুটো পদক্ষেপ নিতে পারে, মানে দু রকমের দিক নিতে পারে। স্টান্স যেটাকে আমরা বলি, STANC। একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্টিভ মানে তুমি একটা টেক্সটের মধ্যে ঢুকে গেলে তুমি নিজের মনের ভিতর থেকে যা ইচ্ছা লিখলে, এটা হচ্ছে সাবজেক্টিভ। আর অবজেক্টিভ কি? না, তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে তুমি বিচার করছো যে এটা ঠিক না ভুল, এটা কতটা লেখা যাবে, সেটা হচ্ছে অবজেক্টিভ। মানে ধরো তুমি কোনো জিনিসকে, ধরো যেমন একটা আদালতের বিচারক, সে কিন্তু একটা অবজেক্টিভ অ্যাপ্রোচ রাখে। মানে সে ওই লোকটা কি তার ভাই না বোন না ছেলে সেটা দেখবে না কিন্তু, তাহলে কি বলতো সে বিচারটা করতে পারবে না। সেজন্য অবজেক্টিভলি দেখতে হবে। সাবজেক্টিভ মানেই কিন্তু সেখানে একপাক্ষিক চলে আসে। আর লজিক্যাল মানে টেক্সট অবশ্যই লজিক্যাল অ্যাপ্রোচ থাকবে। পারপাস মানে অবশ্যই ক্লাসিক্যাল টেক্সটের সবসময় একটা পারপাস থাকবে, এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। ওকে, এবার দেখো এই যে ক্লাসিক্যাল এই এত রুলস, এগুলো এই রুলস মেনটেন, এই যে গ্রিস এবং রোম, অ্যানশিয়েন্ট গ্রিস এবং রোমে যা লেখা হতো এটাই কিন্তু ক্লাসিক্যাল টেক্সট বা ক্লাসিসিজম। এই জিনিসটাকে ইংল্যান্ডে 17th সেঞ্চুরিতে, মনে রাখবে
1660 সাল থেকে 1785 সাল পর্যন্ত নিউ ক্লাসিক্যাল পিরিয়ড চলে ইংল্যান্ডে। এই নিউ ক্লাসিক্যাল মানে কি? নিউ মানে নতুন, ক্লাসিক্যাল মানে এই ক্লাসিক্যাল পিরিয়ডকে, এই অ্যানশিয়েন্ট গ্রিস এবং রোমের এই ক্লাসিক্যাল পিরিয়ডকে নতুন করে ইংল্যান্ডে জন্ম দেয়। রিবার্থ অফ ক্লাসিসিজম ইজ কল্ড নিউ ক্লাসিসিজম। তোমাদের সেকেন্ড ইউনিটটার নাম হচ্ছে নিউ ক্লাসিক্যাল। তার মানেটা কি? এই ক্লাসিসিজম ইংল্যান্ডে নতুন করে জন্ম নেয় অত বছর পরে গিয়ে। ইংল্যান্ডের লোকরা মনে করে যে আমাদের এই ক্লাসিক্যাল থিওরিকে রিবার্থ, পুনর্জন্ম করাতে হবে, তাই এই থিওরিটার আবার নতুন করে আবির্ভাব ঘটে ইংল্যান্ডে। সো দ্য রিবার্থ অফ ক্লাসিসিজম ইজ কল্ড নিউ ক্লাসিসিজম, তোমাদের ইউনিট 2। আর মনে রাখবে এই ক্লাসিসিজম এবং নিউ ক্লাসিসিজম এইটার অপোজিটে যে থিওরিটা তৈরি হয় সেটার নাম রোমান্টিসিজম। ইউনিট 3 তোমাদের সিলেবাসে আছে, যেটা ওয়ার্ডসওয়ার্থ সৃষ্টি করে, যেটা শুরু করে ওয়ার্ডসওয়ার্থ। বুঝতে পারছো? তার মানে পুরো জিনিসটাই কিন্তু ক্লাসিসিজমের উপর নির্ভর করছে। এটা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দিস ইউ ক্যান নট গো ইনটু দ্য ডেপথ অফ এনি টেক্সট। তার মানে রোমান্টিক থিওরি কি বলবে জানো? এই ক্লাসিক্যাল আর এই নিউ ক্লাসিক্যালের পুরো বিপরীতে কি বলবে? রোমান্টিক থিওরি শুরু হবে, যেখানে বলবে না আমরা রুলস মানবো না, আমরা হাই কোয়ালিটি মানবো না, আমরা ইউনিভার্সালিটি মানবো না, আমরা টাইমলেসনেস মানবো না। রাদার আমরা কি করব? সমাজের একটা দরিদ্র শ্রেণীর একটা সাধারণ লোকও আমার গল্পের প্রধান চরিত্র হতে পারে, একটা গাছের ড্যাফোডিলস একটা ফুলও গাছের প্রধান চরিত্র হতে পারে, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের ওই লন্ডনের বিউটিটাও আমার গল্পের থিম হতে পারে। এবং মনে রাখবে সব সময় সাবজেক্টিভ হয় ওরা, মানে ওরা টেক্সটের মধ্যে ঢুকে যায়, ওদের যা ইচ্ছা যতটা কল্পনা শক্তিতে আসবে তাই লিখবে। ওরা ইমাজিনেশনকে বেশি গুরুত্ব দেয়, এরা লজিককে বেশি গুরুত্ব দেয়। বুঝতে পারলে? এই জায়গাগুলো তো আমাদের দেখতে হবে। তার মানে ক্লাসিসিজম এন্ড নিউ ক্লাসিসিজমের এগেনস্টে রোমান্টিক থিওরি আসে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো আমি এবার ডিরেক্ট তোমাদের প্রথম টেক্সট পোয়েটিক্সে যাব। দেখো পোয়েটিক্সের কিন্তু মোট 26টা চ্যাপ্টার আছে। তোমাদের এই চ্যাপ্টার 4 থেকে তোমাদের চ্যাপ্টার 15, মানে চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 15 তোমাদের সিলেবাসে আছে। ওকে, দেখো 4 নম্বর থেকে 15 নম্বর চ্যাপ্টার কিন্তু তোমাদের সিলেবাসে আছে। তোমরা চ্যাপ্টারগুলোর নাম একবার দেখে নেবে, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলোর নাম কিন্তু তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে? দেখো দেখো পোয়েটিক্সের বিভিন্ন এডিশন বার হয়েছে। এই দেখো কেউ কেউ বলছে, এই দেখো 26টা চ্যাপ্টারের আমি তোমাদের মানে টাইটেলগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার আরেকটা এডিশনে তারা কি বলছে, যেমন তোমাদের এই এডিশনটা সিলেবাসে আছে, মানে এই পেঙ্গুইন এডিশনটা। এখানে কি বলছে দেখে নাও একবার। এখানে যেটা বলতে চাইছে, এখানেও চ্যাপ্টার ডিভিশন গুলো দেখো একটা একটু নামগুলো আলাদা থাকতে পারে, কিন্তু ব্যাপারটা একই, ঠিক আছে? ব্যাপারটা বোঝাতে পারলাম? যে ধরো এখানে প্রথমে কি বলছে, পোয়েট্রি অ্যাজ এ স্পিসিস অফ ইমিটেশন, মিডিয়াম অবজেক্ট, ঠিক আছে? এই যে চ্যাপ্টার 2 তে আছে অবজেক্ট, তাই না? চ্যাপ্টার 1 এ আছে এই ইন্ট্রোডাকশন, ইমিটেশন আর মিডিয়াম। চ্যাপ্টার 2 তে অবজেক্ট, চ্যাপ্টার 3 তে হচ্ছে মুড, তাই না? দেখো এখানেও সেম একই কথাই বলবে, দেখবে। এই দেখো চ্যাপ্টার 1 ইমিটেশন, চ্যাপ্টার 2 তে অবজেক্ট, চ্যাপ্টার 3 তে ম্যানার অফ ইমিটেশন, মুডকে ম্যানার বলা হয়, এভাবে, ঠিক আছে? তোমরা যে কোনো আরেকটা এডিশন আছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এক একটা এডিশন এক একটা টাইটেল দিয়েছে, তোমরা ওই যে কোনো একটা ধরলেই হলো। এখানে বলছে চ্যাপ্টার 1 এ কি বলছে? ইমিটেশন। চ্যাপ্টার 2 হচ্ছে অবজেক্ট অফ ইমিটেশন, চ্যাপ্টার 3 হচ্ছে ম্যানার অফ ইমিটেশন, এগুলো। এবং বলছে এই দেখো 26টা চ্যাপ্টারে আমি তোমাদের দিয়ে দিলাম। এবং দেখো এই যে বলছে চ্যাপ্টার 1 থেকে 5 হচ্ছে, এখানে কি আছে? এপিক, পোয়েট্রি, ট্র্যাজেডি, কমেডি, এই নিয়ে বলা আছে। আচ্ছা, সেকেন্ড সেকশন মানে চ্যাপ্টার 6 থেকে 22 পর্যন্ত কি লেখা আছে? ট্র্যাজেডি, ডেফিনেশন আর প্রিন্সিপাল অফ কনস্ট্রাকশন, এগুলো নিয়ে বলা আছে। আচ্ছা, চ্যাপ্টার 23-24 কি আছে? এপিক পোয়েট্রি আছে, এপিক অ্যান্ড ট্র্যাজেডির তুলনা আছে। চ্যাপ্টার 25 কি আছে? বিভিন্ন ওই ক্রিটিক্যাল অবজেকশনস এগেইনস্ট পোয়েট্রি আছে। চ্যাপ্টার 26 কি আছে? দেখো কম্পারেটিভ ভ্যালু অফ এপিক অ্যান্ড ট্র্যাজেডি, এগুলো আছে। তো তোমরা যে কোনো একটা ধরবে তোমাদের সিলেবাসে, যেহেতু পেঙ্গুইন আছে তোমরা এটাকেই ফলো করতে পারো। এবং তাছাড়া আমি তোমাদের যখন পড়াবো চ্যাপ্টার ওয়াইজ নাম বলে দেবো। দেখো তোমরা ভালো করে বোঝো যে তোমাদের এই যে টেক্সট, এই দেখো এই যে তোমাদের টেক্সটটা শুরু হচ্ছে, এই দেখো এখান থেকে। তোমাদের চ্যাপ্টার 4 আজকে আমি পড়াবো, এবং চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি। কি বললাম? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি, ঠিক আছে? এবার এই যে চ্যাপ্টারটা আছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি, এটার পেঙ্গুইন এডিশনে কি নাম আছে একবার দেখে নাও তাও। এই যে এখান থেকে চ্যাপ্টার 4 হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছ কি লেখা আছে? অরিজিনস। কিসের অরিজিন? এই তো দ্য অ্যানথ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি অফ পোয়েট্রি, এটা একটা নাম, ঠিক আছে? টাইটেল দিয়েছে এখানে। পেঙ্গুইন এডিশনে যে টাইটেলটা দিচ্ছে দ্য অ্যানথ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি অফ পোয়েট্রি, এর মধ্যে কি কি আছে দেখো?
অরিজিনস আছে, আর্লি হিস্ট্রি আছে, ট্র্যাজেডি। এটা হচ্ছে চ্যাপ্টার 4। তখন চ্যাপ্টার 4 কিন্তু এগুলো আছে। চ্যাপ্টার 5 কি আবার কমেডি আর এপিক আছে। চ্যাপ্টার 6 আবার এই ট্র্যাজেডি ডেফিনেশন অ্যানালিসিস এগুলো আছে এগুলো। তখন চ্যাপ্টার 4 এর টাইটেলটার নাম কি? দ্য অ্যানথ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি অফ পোয়েট্রি, যার মধ্যে অরিজিনস, আর্লি হিস্ট্রি আর ট্র্যাজেডি এই 3টে টপিক আছে চ্যাপ্টার 4 এ। তোমরা এটাকে অন্যভাবে ধরতে পারো। কেমন ধরতে পারো? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি, তার মধ্যে আমরা কি দেখতে পারি? দ্য সাইকোলজিক্যাল কজেস ফর দ্য অরিজিন অফ পোয়েট্রি, টু স্পেসেস অফ পোয়েট্রি বা এভলিউশন অফ ট্র্যাজেডি, এগুলো। তো তোমরা এটাই ধরে থাকো, দ্য অ্যানথ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি অফ পোয়েট্রি টাইটেলটার নাম। এর আন্ডারে তোমরা 3টে জিনিস দেখতে পাবে। অরিজিনস, অরিজিন মানে কিসের অরিজিন? অরিজিন অফ পোয়েট্রি, কবিতার অরিজিন নিয়ে বলবে। আর্লি হিস্ট্রি মানে কবিতার আর্লি হিস্ট্রি নিয়ে বলবে। আর ট্র্যাজেডি নিয়ে বলবে। ঠিক আছে, চলো আমরা এগুলো পড়বো এবার। ওকে, চলো দেখো। তো আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য অ্যানথ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি অফ পোয়েট্রি। তার মানে হচ্ছে যে এখানে পুরোটাই কিন্তু পোয়েট্রি নিয়ে ডিসকাস হবে ইন ডিটেল। এবং শুধু পোয়েট্রি নিয়ে তা না, অরিজিন বললো মানে পোয়েট্রি কোথা থেকে এসছে, কিভাবে এসছে সব বলবে। আর্লি হিস্ট্রি বলবে এবং ট্র্যাজেডি নিয়েও বলবে। এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। মনে রাখবে এই এই বইটা পোয়েটিক্স, হ্যাঁ। আর অ্যানথ্রোপোলজি মানে কি জানো তো? যে নৃবিদ্যা বলা হয়, মানে দ্য স্টাডি অফ হিউম্যান সোসাইটি। যাই হোক না কেন, এই পোয়েটিক্স যে বইটা, এই বইটা কি করে? বিভিন্ন রুলস দেবে এবং কোথা থেকে কি এসছে এগুলো বলবে। ট্র্যাজেডি কোথা থেকে এসছে, পোয়েটিক্স কোথা থেকে এসছে, পোয়েট্রি কোথা থেকে এসেছে, এপিক কোথা থেকে এসেছে। মেনলি ট্র্যাজেডিকে নিয়ে সব থেকে বেশি আলোচনা করে থাকে। ঠিক আছে, এবার উনি চ্যাপ্টার 1, 2 এবং 3-তে যেগুলো নিয়ে বলেন সেগুলো হচ্ছে ইমিটেশন নিয়ে বলে। তাই ইমিটেশন সম্পর্কে তোমাদের একটু জানতে হবে, অল্প একটু। দেখো, ইমিটেশন নিয়ে উনি যেটা বলে থাকেন যে ইমিটেশন হচ্ছে মানে কি, অল আর্ট ইজ ইমিটেশন, সমস্ত শিল্পই হচ্ছে ইমিটেশন। ইমিটেশন হচ্ছে কপি। কিন্তু ওনার গুরু যে প্লেটো, অ্যারিস্টটলের গুরু হচ্ছে প্লেটো, জানো তো? প্লেটো বলেছিল এই ইমিটেশনের থিওরিটা দিয়ে না শুরু করলে কিন্তু হবে না। ডিরেক্ট টেক্সট আমি আসবে, একটুখানি ওয়েট করতে হবে। চ্যাপ্টার 1, 2, 3 তোমাদের সিলেবাসে নেই, কিন্তু চ্যাপ্টার 1, 2, 3-তে এই যে ইমিটেশন নিয়ে আলোচনা করা আছে এটা জানতে হবে। ইমিটেশন মানেটা কি? ইমিটেশন মানে হচ্ছে কপি করা বা নকল করা। এবার প্লেটো বলেছিল যেহেতু পোয়েটসরা কি করে, একটা জিনিসকে নকল করে থাকে, সুতরাং এবং গডের একটা ইমেজ তৈরি করে মানুষজনকে এবং পৃথিবীকে, সেখান থেকে আবার পোয়েটসরা হুবহু কপি করে। তাই উনি বলেছেন রিপাবলিকের চ্যাপ্টার 10-এ যে পোয়েটস শুড বি ব্যানিশ ফ্রম দ্য সোসাইটি, কবিদের সোসাইটি থেকে ব্যানিশ করা উচিত। কিন্তু অ্যারিস্টটল তা মনে করছেন না। অ্যারিস্টটল বলছেন যে হ্যাঁ, অল আর্ট ইজ ইমিটেশন, সমস্ত শিল্পই কিন্তু ইমিটেশন, নকল। কিন্তু মনে রাখতে হবে প্রতিটা শিল্পের নিজস্ব সত্তা থাকে। একজন রাইটার হুবহু কপি করেন না, তিনি তার ইনার ফিলিংসটা দিয়ে ইমিটেশন করেন, কপি করেন এবং তাতে নতুন জিনিস অনেকগুলি দিয়ে থাকেন। এটাই কিন্তু মেনলি ইমিটেশনের থিওরিতে আমরা আরো দেখতে পাচ্ছি। বুঝতে পারলে যে উনি কিন্তু এই ইমিটেশনের থিওরিগুলিতে এটা বলবেন অ্যারিস্টটল, এবং উনি এটাকে সাপোর্টও করছেন যে অল আর্ট ইজ ইমিটেশন। তার মানেই কিন্তু এটা না যে হুবহু কপি করে দেওয়া। বুঝতে পারলে আমার কথাটা? এটা কিন্তু তোমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। সেজন্য অ্যারিস্টটল বলছেন যে ইট ডাজ নট মিন দ্য এক্সাক্ট রিপ্রোডাকশন অফ আ ফটোগ্রাফিক, এক্সাক্ট রিপ্রোডাকশন, একটা জিনিসের এক্সাক্ট রিপ্রোডাকশন কিন্তু না। তার মানে ইট ডাজ নট মিন এক্সাক্ট কপিং অফ নেচার অর এক্সটার্নাল অবজেক্টস, বাইরের কোনো জিনিসকে দেখলাম এবং কপি করলাম, রাইটাররা কিন্তু তা করে না, পোয়েটসরা। অ্যারিস্টটল কি বলছে দেখো, অ্যারিস্টটল ইমপ্লাইজ সামথিং হুইচ ইজ ইমিটেশন of the essence of an object. It is the imitation of emotion, inner reality and the soul of things. উনি বলছেন এই যে কোন একটা জিনিসকে দেখলো এবং পোয়েটস যখন কবিতাটা লিখছে তার মানে হুবহু তাকে কপি করছে তা না, রাদার ওই ইমোশন, তাদের ইনার রিয়ালিটিটাকে তারা ইমিটেট করছে, কপি করছে এবং তার মধ্যে অনেক নতুন জিনিস তারা দিয়ে থাকে। বুঝতে পারলে? সেই জন্য উনি কিন্তু একদিক থেকে এটাকে সাপোর্টও করছে। যাই হোক, আমি তোমাদের এই ডিসকাশনে যাব না, ডিরেক্ট চ্যাপ্টার 4-এ আসবো। চলো কি বলছে দেখো, এখানে তোমাদের পোয়েট্রি নিয়ে আলোচনা হবে। বলছে ইন জেনারেল টু কজেস সিম লাইকলি টু হ্যাভ গিভেন রাইজ টু দ্য আর্ট অফ পোয়েট্রি। কি বলছে যে ইন জেনারেল টু কজেস সিম লাইকলি টু হ্যাভ গিভেন রাইজ টু দ্য আর্ট অফ পোয়েট্রি, বোথ অফ দেম ন্যাচারাল। তার মানে কি, দুটো কারণ আছে, দুটো কারণে কিন্তু এই পোয়েট্রির উদ্ভব ঘটে। বোথ অফ দেম ন্যাচারাল মানে দুটোই কিন্তু ন্যাচারাল। বুঝতে পারলে কি বলছে? দেখতে হবে ভালো করে। তার মানে প্রথমেই অ্যারিস্টটল এট দ্য বিগিনিং, আমি বললাম এখানে কবিতার অরিজিন নিয়ে, কোথা থেকে কবিতা এসছে এগুলো নিয়ে আলোচনা করবেন। যে ইন জেনারেল টু কজেস, দুটো কারণ,
কি কি দুটো কারণ কি, দুটোই সাইকোলজিক্যাল কজ, দুটোই সাইকোলজিক্যাল কারণে কবিতার উদ্ভব ঘটে। তাহলে কবিতার উদ্ভব কোথা থেকে ঘটে? দুটো কারণে ঘটে। একটা হচ্ছে টু ইমিটেট থিংস, কোন একটা জিনিসকে ইমিটেট করা, আর একটা হচ্ছে ন্যাচারাল ডিলাইট ইন রিকগনাইজিং আ গুড ওয়ার্ক অফ ইমিটেশন। এই দুটো কারণ কি কি শুনে নাও ভালো করে। এক নম্বর হচ্ছে টু ইমিটেট থিংস, আমরা কি করে থাকি? কোনো জিনিসকে ইমিটেট করি, ইয়েস অর নো, এটা তো আমরা করে থাকি। এবার এই দুটো আমরা এবার ইমিটেট তুমি না করলে তুমি একটা জিনিস নিয়ে লিখবে কি করে? ওয়াটসঅ্যাপ ড্যাফোডিলস কবিতা লিখছে যখন, সে তো ওই ড্যাফোডিলস ফুলটাকে দেখছে তবে লিখছে, তার মানে ইমিটেট আমাদের করতেই হবে। আর একটা জিনিস কি, যে আরেকটা কারণ আছে যেটা আমাদের, যে একটা গুড ওয়ার্ক অফ আর্ট, তুমি একটা জিনিসকে দেখলে সেটার মূল্য বুঝতে পারলে বলেই তো তুমি লিখতে পারবে একটা কবিতা। তাই দুটো সাইকোলজিক্যাল কজের কারণ বলছে যে আমরা ছোটবেলা থেকেই ইমিটেট করতে ভালোবাসি এবং ইমিটেটই করি আমরা, দেখো এখনই বলবে, কিন্তু এটা ন্যাচারাল প্রসেস। তার মানে পোয়েট্রি ইজ নট অ্যান আর্টিফিশিয়াল ইনভেনশন বাট অ্যারাইজেস ন্যাচারালি ফ্রম হিউম্যান সাইকোলজি বা হিউম্যান টেন্ডেন্সি। আমাদের হিউম্যান টেন্ডেন্সি থেকেই কিন্তু এসেছে। সে দুটো টেন্ডেন্সি কি, একটা হচ্ছে ইমিটেট করার যে টেন্ডেন্সি, আর একটা হচ্ছে যে কোনো জিনিসের তার ভালো দিকটা বুঝতে পারা, তাই নয় কি? দেখো এখানে বলছে ইমিটেশন কামস ন্যাচারালি টু হিউম্যান বিংস ফ্রম চাইল্ডহুড, ছোটবেলা থেকেই ইমিটেশন কিন্তু আমাদের মধ্যে এসে থাকে। অ্যান্ড ইন দিস দে ডিফার ফ্রম আদার অ্যানিমালস, এখানেই কিন্তু মানুষরা অন্যদের থেকে আলাদা, কারণ মানুষরাই খুব ভালোভাবে ইমিটেট বা নকল করতে পারে। ইন হ্যাভিং আই স্ট্রেং, কিন্তু মনে রাখবে ইমিটেশনকে কিন্তু উনি একটা পজিটিভ টার্ম হিসেবে ধরছেন। তার মানে আমরা প্রথমে কি দেখলাম, কবিতার উৎপত্তি হচ্ছে ওই ইমিটেশন থেকে। দুটো সাইকোলজিক্যাল কজ, একটা হচ্ছে যে কোনো জিনিসকে ইমিটেট করা, আর একটা হচ্ছে কোনো জিনিসের যে ভালো দিক সেটা বুঝতে পারা, রিকগনাইজিং আ গুড ওয়ার্ক অফ ইমিটেশন। বুঝতে পারলে? ইন হ্যাভিং আ, আচ্ছা, imitation comes naturally to human beings from childhood, and in this they differ from other animals, that is in having a strong propensity to imitation and in learning their earliest lessons through imitation. দেখো এই যে কি বলছে এখানটাতে, যে একটা ইমিটেশন যদি একজন ব্যক্তি নাও করে তাও কি হবে, সে কিন্তু ওই ইমিটেশনের জিনিসটাকে দেখে, তুমি ধরো কবিতা লিখতে পারছো না কিন্তু তুমি কবিতাটাকে পড়ে কিন্তু আনন্দ পাবে, সেটাই বলছে এখানটাতে। সো ডাজ দ্য ইউনিভার্সাল প্লেজার ইন ইমিটেশন, এবং এইভাবে একটা কিন্তু ইউনিভার্সাল প্লেজার শুরু হয়ে থাকে। বুঝতে পারলে? এবার দেখো, হোয়াট হ্যাপেন্স ইন প্র্যাকটিস ইজ এভিডেন্স অফ দিস, উই টেক ডিলাইট ইন ভিউইং দ্য মোস্ট অ্যাকুরেট পসিবল অবজেক্টস অফ ইমেজেস অফ অবজেক্টস হুইচ ইন দেমসেলভস কজ ডিস্ট্রেস হোয়েন উই সি দেম। তার মানে অনেক জিনিস আছে যেগুলো দেখতে খুব আগলি, খারাপ, কিন্তু সেগুলোকে যখন ইমিটেট করে তুমি একটা কবিতা বা যে কোনো আর্ট, কবিতা না যে কোনো আর্ট ফর্মে তুলবে, পেইন্টিং হোক বা পোয়েট্রি হোক, তখন কিন্তু সেটাকে দেখতে ভালো লাগবে। এক্সাম্পল দিচ্ছে দ্য শেপস অফ দ্য লোয়েস্ট স্পিসিস অফ অ্যানিমালস অ্যান্ড কপসেস। একটা মৃতদেহ বা একটা খুব বাজে একটা অ্যানিমালকেও তুমি যদি দেখো, তোমার হয়তো দেখতে খারাপ লাগে, কিন্তু যখনই সেটাকে শিল্পের মধ্যে আনা হবে তখন কিন্তু তোমার দেখতে আনন্দ পাবে, তুমি প্লেজার পাবে। তার মানে কিন্তু কি বলতে চাইলো, যে ইমিটেশন যখন করা হবে যে কোনো আর্ট ফর্মের, তখনই কিন্তু সেটাকে ভালো লাগবে। আর মনে রাখবে যে কোনো আর্ট সেটা কিন্তু ইমিটেশন, অ্যারিস্টটলের মতো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ যে কোনো জিনিস তৈরি করতে গেলে দুটো সাইকোলজিক্যাল কজ লাগে, স্পেশালি পোয়েট্রির ক্ষেত্রে। একটা হচ্ছে ইমিটেট করার স্বভাব, আমরা দেখি তারপরেই তো সেটাকে নিয়ে লিখবো। আর হচ্ছে যে দেখো একটা ঘটনা ঘটছে, তুমি সেটা নিয়ে যখন কবিতা লিখছো, তার মানে কি তুমি সেই জিনিসটা দেখলে তবে তো লিখবে, এটা ইমিটেট করা। আর তুমি সেটার একটা রিকগনাইজ বা ভালো বুঝতে পারলে বলেই তো, চিনতে পারলে বলেই তো তুমি লিখতে পারবে, রিকগনাইজিং আ গুড ওয়ার্ক অফ ইমিটেশন। একটা ইমিটেশনকে দেখো, সবই তো গডের ইমিটেশন, গড তৈরি করেছেন মানে সবকিছু কিন্তু গড থেকে ইমিটেট হয়ে আসছে, তুমি আবার সেখান থেকে কিন্তু ইমিটেট করছো। যাই হোক, দেখো দ্য রিজন ফর দিস ইজ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং ইজ এক্সট্রিমলি প্লেজেন্ট। দেখো তুমি যে সবসময় তৈরি করবে তার কোনো ফ্যাক্টর না, তার মানে কি অনেক সময় তুমি বুঝলে সেটাও কিন্তু আনন্দদায়ক, তুমি একজনের শিল্প দেখলে সেটাও আনন্দদায়ক, নট জাস্ট ফর ফিলোজফার্স বাট ফর আদার্স টু ইন দ্য সেম ওয়ে ডিসপাইট দ্য লিমিটেড ক্যাপাসিটি ফর ইট। অনেকেরই লিমিটেড ক্যাপাসিটি আছে, অনেকেই তৈরি করতে পারে না, কিন্তু তারা দেখি কিন্তু প্লেজারটা পাবে। দিস ইজ দ্য রিজন হোয়াই পিপল টেক ডিলাইট ইন সিং ইমেজেস। এই কারণে লোকজন কোনো জিনিস দেখলো সেটা দেখে আনন্দ পায়। What happens is that as they view them, they come to understand and work out what each thing is. তার মানে কোনো লোক কোনো জিনিস দেখলো এবং সেটা দেখে আনন্দ পেলো, তার মানে রিকগনিশন ইজ স্যাটিসফাইং, আন্ডারস্ট্যান্ডিং ইজ স্যাটিসফাইং, সেটা বলছে। If one happens not to have seen the thing before, it will not give pleasure as an imitation, but because of its execution or color or some for other reason. ভালো করে বুঝবে, যদি ইফ ওয়ান হ্যাপেন্স নট টু হ্যাভ সিন দ্য থিং বিফোর, যদি একজন একটা জিনিসকে আগে থেকে নাই দেখে থাকে কিন্তু তাও
ধরো তুমি একটা জিনিস, একজনের শিল্প, একজনের লেখা একটা জিনিস বা একজনের একটা ছবি দেখবে, তুমি সেই জিনিসটা হয়তো আগে কোনোদিন দেখোনি, কিন্তু তাও তুমি সেটাকে দেখে আনন্দ পাবে। গিভেন দেন দ্যাট ইমিটেশন ইজ ন্যাচারাল টু আস, তার মানে আলটিমেটলি এখানে উনি বললেন যে ইমিটেশন কিন্তু একটা ন্যাচারাল। অ্যান্ড সো অলসো মেলোডি অ্যান্ড রিদম, বুঝতে পারলে? মেলোডি অ্যান্ড রিদম মানে বেসিক ফিচার্স অফ পোয়েট্রি, এগুলো হচ্ছে পোয়েট্রি বেসিক ফিচার্স। It being obvious that verse forms and segments rhythm from the beginning, those who had the strongest natural inclinations towards these things generated poetry out of improvised activities by a process of gradual innovation. তার মানে পোয়েট্রি কিন্তু মানে পোয়েট্রি এমার্জেস অর্গ্যানিক্যালি, তার মানে ইম্প্রোভাইজড স্পন্টেনিয়াসলি, কবিতা কিন্তু স্পন্টেনিয়াসলি তৈরি হয়, এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল প্রসেস না, বুঝতে পারলে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং ধীরে ধীরে কিন্তু কবিতার ডেভেলপমেন্ট হবে, এটা উনি বলছেন। তার মানে আমরা অরিজিনের জায়গায় কি দেখতে পেলাম? দেখো প্রথম কয়েকটা চ্যাপ্টার আমরা লাইন বাই লাইন পড়বো। যেহেতু এখান থেকে আমাদের 2 মার্কস নেই, তাই প্রতিটা চ্যাপ্টারের আমাদের ওভারঅল অ্যানালিসিস করলেই হয়ে যাবে, কিন্তু ফার্স্ট চ্যাপ্টারটা এবং 6 নম্বর চ্যাপ্টারটা তোমাদেরকে ইন ডিটেল পড়তে হবে, বুঝতে পারলে? তো সেটাই করছি আমি। যে দেখো যে এই অরিজিন, তাহলে কি দেখলাম? দুটো অরিজিন হয় একটা পোয়েট্রির। অরিজিন বলতে কি, তাহলে দুটো অরিজিন আমরা দেখলাম, কি কি? এইটা তোমরা মেনলি লিখে রাখবে, দ্য 2 সাইকোলজিক্যাল কজেস ফর দ্য অরিজিন অফ পোয়েট্রি। দুটো সাইকোলজিক্যাল কজ আছে, কি? দ্য ফার্স্ট ইজ দ্য ন্যাচারাল হিউম্যান ইম্পালস টু ইমিটেট থিংস, দিস ক্যান বি অবজার্ভড ইন চিলড্রেন, একটা চিলড্রেনের মধ্যে এটা আমরা দেখতে পাই, 1 নম্বর কথা। 2 নম্বরটা কি? দ্য সেকেন্ড টেন্ডেন্সি ইজ দ্যাট, বা the second instinct was that of the natural delight in recognizing a good work of imitation. সেই জন্যই তো একটা খারাপ জিনিসকে আমাদের দেখতে ভালো লাগে যখন আমরা ইমিটেট করে একটা আর্টের মাধ্যমে দেখছি। তার মানে কবিতা সৃষ্টি হওয়ার দুটো কারণ, সেটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল কারণ। আমরা কেন কবিতা, কোথা থেকে এসছে অরিজিন? আমাদের সাইকোলজিক্যাল কারণ থেকে এসছে, যে হ্যাঁ আমরা ইমিটেট করতে ভালোবাসি, তার ফলে আমরা একটা টাইম পরে এই মেলোডি এবং রিদম দিয়ে আমরা কবিতা লেখা শুরু করেছি। এবং শুধু ইমিটেট করলাম কিসের? শুধু ভালো জিনিসের তা না, খারাপ জিনিসও আমরা অনেক সময় ইমিটেট করে থাকি, কিন্তু আঠে এসে সেটা তখন আমাদের কিন্তু ভালো লাগবে। তার মানে দেখলাম ইন দিস সাব চ্যাপ্টার he is talking that poetry is emerging out of the 2 psychological causes. One is to imitate things and second is to understand, to recognize a good work of imitation. ওকে, এবার দেখো আর্লি হিস্ট্রি বলছে মানে কি? এই কবিতার অতীত ইতিহাস বলবে। এবার দেখো এখান থেকে খুব ইম্পর্টেন্ট, পোয়েট্রি bifurcated in accordance with the corresponding kinds of character. আমি তোমাদের এখানে আগে থেকেই বলে দিচ্ছি, উনি বলবেন কবিতার দুটো ফর্ম, ভালো করে বুঝবে, কবিতার দুটো ফর্ম নিয়ে বলবে। একটা হচ্ছে কি, উনি কবিতাকে এখানে দুটো ভাগে ভাগ করছেন, কিভাবে লেখা হতো দেখো, একটা হচ্ছে এপিক অ্যান্ড ট্র্যাজেডি, আর একটা হচ্ছে কমেডি অ্যান্ড স্যাটায়ার। উনি বলবেন যেসব কবিরা সিরিয়াস জিনিস নিয়ে লিখতো তারা কি তৈরি করতো? এপিক এবং ট্র্যাজেডি তৈরি করতো, এগুলো সিরিয়াস জিনিস, যেমন ইলিয়াড বলতে পারো। আর যেসব পোয়েটসরা ট্রিভিয়াল তুচ্ছ জিনিস নিয়ে ইমিটেট করতো তারা কি করতো? কমেডি বা স্যাটায়ার লিখতো, সেটাই বলবো। চলো, পোয়েট্রি বাইফার্কেটেড মানে দুটো ভাগে ভাগ করা, 2 ডিভিশন, হ্যাঁ, বাই মানে 2, দুটো ডিভিশন। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কারেসপন্ডিং কাইন্ডস অফ ক্যারেক্টার, মানে ক্যারেক্টার অফ পোয়েটস, কবির ক্যারেক্টারের উপরে নির্ভর করে উনি, কবিরা তাদের নিজের চরিত্রের উপর নির্ভর করে দুটো ভাগে কবিতা লিখতেন। কারা? মোর সিরিয়াস মাইন্ডেড পিপল, যেসব কবিরা সিরিয়াস ছিলেন, ইমিটেটেড ফাইন অ্যাকশনস, ফাইন অ্যাকশন মানে নোবেল অ্যাকশনস, ভার্চুয়াস অ্যাকশন, মানে সিরিয়াস অ্যাকশনকে কপি করতো। আর সিরিয়াস অ্যাকশনকে কপি করলে তারপরে যে ইমিটেট করে, আগেই বলেছি ইমিটেশন করবে সব কিছু, সিরিয়াস অ্যাকশনকে যারা ইমিটেট করতো তারা কি করতো? এপিক এবং ট্র্যাজেডি লিখতো। দেখো, দ্যাট ইজ দোজ অফ ফাইন পারসনস, মোর ট্রিভিয়াল পিপল ইমিটেটেড দোজ অফ ইনফিরিয়ার পারসনস। তাহলে কি বলছে? যেসব কবিরা আবার ট্রিভিয়াল মানুষ, মানে তারা তুচ্ছ, অত সিরিয়াস লোক না, তারা আবার তুচ্ছ লোকদের কপি করতো, বুঝতে পারলে? সুতরাং দ্য ল্যাটার অ্যাট ফার্স্ট কম্পোজিং ইনভেকটিভস, মানে ল্যাটার মানে পরের জন, মানে যেসব কবিরা ট্রিভিয়াল মাইন্ডেড পিপল তারা কি করতো? ইনভেকটিভস লিখতো। ইনভেকটিভস মানেই কমেডি অ্যান্ড স্যাটায়ার, ঠিক আছে? অ্যান্ড হোয়াইল দ্য আদার্স, মানে যেসব সিরিয়াস পোয়েটরা ছিল, কম্পোজড হিমস অ্যান্ড এনকোমিয়া। হিমস অ্যান্ড এনকোমিয়া মানেই হচ্ছে এপিক অ্যান্ড ট্র্যাজেডি, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এনকোমিয়া মানে হচ্ছে প্রেইজ টু গড, হিরোজ, ডেইটিস, কোনো দেবদেবীকে পুজো করার গান। হিমস মানে গডের প্রতি যে গান, এগুলো তৈরি করতো। এগুলো তৈরি করা মানে ওই এপিক এবং ট্র্যাজেডি তৈরি করা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, এই ইনভেকটিভস কিন্তু দ্য আর্লি রুট অফ কমেডি অ্যান্ড স্যাটায়ার,
আর এনকোমিয়া হচ্ছে দ্য আর্লি রুট অফ এপিক এবং ট্র্যাজেডি। তার মানে এখানে দেখতে পাচ্ছি আগেকার লোকেরা সিরিয়াস কবিরা কি লিখতো, হিমস অ্যান্ড এনকোমিয়া মানেই হচ্ছে এপিক এবং ট্র্যাজেডি, আর ট্রিভিয়াল পোয়েটসরা কি লিখতো, ইনভেকটিভস লিখতো, তার মানে কমেডি এবং স্যাটায়ার লিখতো। উই আর নট ইন আ পজিশন টু আইডেন্টিফাই আ পোয়েম অফ দ্য ল্যাটার কাইন্ড বাই এনি অফ দ্য পোয়েটস হু প্রিসিডেড হোমার। আমি কি দেখতে পাচ্ছি, এই যে ট্র্যাজেডি, আমাদের মনে হয় না যে হোমারের আগে কোনো লেখক ছিল যারা ট্র্যাজেডি লিখতো বা এপিক লিখতো। এবার এপিক কাকে বলে, ট্র্যাজেডি কাকে বলে, সেটা তোমাদের পরে সমস্ত কিছু গিয়ে বলবে, ঠিক আছে। এপিক এবং ট্র্যাজেডি কিন্তু প্রায় কাছাকাছি একই, কিন্তু সমস্ত ট্র্যাজেডিকে এপিক বলা যাবে, কিন্তু সমস্ত এপিককে ট্র্যাজেডি বলা যাবে না, ঠিক আছে। এই হচ্ছে কথা, পরে গিয়ে এগুলো সব বলবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার। উনি পোয়েটিক্সে তো এগুলোই করবেন, ট্র্যাজেডিকে, এপিককে, সব ইন ডিটেল, পোয়েট্রি কোথা থেকে এসছে, এপিক কোথা থেকে এসছে, ট্র্যাজেডি কোথা থেকে এসছে, সব বলবে। দেখো, উই আর নট ইন আ পজিশন টু আইডেন্টিফাই আ পোয়েম অফ ল্যাটার কাইন্ড, মানে ওই এপিক অ্যান্ড ট্র্যাজেডি বাই এনি অফ দ্য পোয়েটস হু প্রিসিডেড হোমার, যে হোমারের আগে কেউ এই লিখতো কিনা এটা নিয়ে আমাদের কিন্তু জানা নেই। অলদো দে আর লাইকলি টু হ্যাভ বিন নিউমেরাস, কিন্তু হ্যাঁ, হোমারের আগে ছিল কেউ, অনেকেই ছিল হয়তো যারা লিখতো, বাট বিগিনিং উইথ হোমার উই ক্যান ডু সো, কিন্তু আমরা শুরু করবো কাকে দিয়ে, হোমারকে দিয়ে। এক্সাম্পল, হিজ মার্গাইটস অ্যান্ড সিমিলার পোয়েমস। মার্গাইটস হচ্ছে কিন্তু হোমারের কমেডি, মনে রাখবে হোমার কিন্তু কমেডিও লিখতো, ট্র্যাজেডিও লিখতো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হোমার কিন্তু এপিক ট্র্যাজেডি লিখতো, এপিকও লিখতো, ট্র্যাজেডিও লিখতো, এবং মার্গাটাইজও লিখতো, মানে কমেডিও লিখতো। উনি কমেডির একটা এক্সাম্পল দিচ্ছেন অ্যারিস্টটল, যে মার্গাটাইজ, ঠিক আছে। দেখো মার্গাটাইজ, ওকে, বিকজ অফ ইটস সাস্টেইবিলিটি দ্য iambic verse form developed in these poems. Indeed, the reason is now called iambic is that, দেখো তার মানে কি, কবিতাতে কোন ফর্ম লেখা হতো, আয়াম্বিক মিটার লেখা হতো। তোমাদের আগের সেমে শিখেছি আয়াম্বিক কি, তাহলে কোন মিটার ব্যবহার করা হতো কবিতাতে, কমেডিতে, আয়াম্বিক, বুঝতে পারলে। দ্যাট দে, আর মনে রাখবে কমেডি হোক, ট্র্যাজেডি হোক, এপিক হোক, সবই কিন্তু কবিতার ফর্মে লেখা হতো আগে। ইজ দ্যাট দে রোট ল্যাম্পুন্স অ্যান্ড ল্যাম্পুই এগেনস্ট ইচ আদার ইন দ্য ভার্স অফ, আচ্ছা ওকে। তার মানে কি দেখলাম, ল্যাম্পুন্স মানেও কিন্তু কমেডি, যে আয়াম্বিক বিকেম কমন ইন কমেডিক পোয়েট্রি, and so some of the ancient became composers of heroic poetry and others lampoons. তার মানে কি দেখলাম আমরা, কেউ কেউ হিরোইক পোয়েট্রি লিখছে, তার মানে এপিক এবং ট্র্যাজেডি, কেউ কেউ ল্যাম্পোন্স লিখছে, তার মানেই তো কমেডি এবং স্যাটায়ার, এগুলো সব একই শব্দ। বাট জাস্ট অ্যাজ হোমার ওয়াজ দ্য আউটস্ট্যান্ডিং পোয়েট অফ দ্য সিরিয়াস কাইন্ড, কিন্তু হোমার যেহেতু একজন আউটস্ট্যান্ডিং পোয়েট ছিল সিরিয়াস ধরনের, সিন্স হি ডিড নট জাস্ট কম্পোজ ওয়েল বাট অলসো মেড হিজ ইমিটেশনস ড্রামাটিক, তাই উনি ওনার ইমিটেশনস কিন্তু ড্রামাটিকও করেছেন, মানে পারফরমেন্সও করিয়েছেন। তার মানে কি, উনি কিন্তু ট্র্যাজেডিও লিখেছেন, তাই বলবো। দেখেন, সো টু হি ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডিউমব্রেট দ্য ফর্ম অফ কমেডি, উনিই কিন্তু প্রথম এই কমেডি লিখছেন। উনি ড্রামাটিক করছেন, তার মানে কি পারফরমেন্স করছেন, নাটক মানে পারফর্ম করা হতো। হোয়াট হি কম্পোজড ওয়াজ নট অ্যান ইনভেক্টিভ বাট আ ড্রামাটাইজেশন অফ লাফেবল, তাই শুধু যে কমেডি লিখছে তা না, সেটাকে আবার পারফরমেন্সও করাচ্ছে। মনে রাখবে সেই টাইমে রাইটার্সদের কিন্তু একটা জিনিস হতো, কি হতো, রাইটার্সদের একটা কম্পিটিশন হতো, যে যে যত ভালো নাটক লিখতে পারবে তাকে 3 দিনকারের বা 4 দিনকারের একটা কম্পিটিশন চলতো, এবং যে ভালো লিখবে তাকে পুরস্কার দেওয়া হবে, এরকম ভাবে হতো, ওকে। হিজ মার্গাটাইজ স্ট্যান্ডস ইন দ্য সেম রিলেশন টু কমেডি, তাহলে কি বলছে, যে হোমার কিন্তু মার্গাটাইজ লিখছেন অ্যাজ আ কমেডি হিসাবে, অ্যাজ দ্য, এবার কি দেখো তারপরটা, অ্যাজ দ্য ইলিয়াড অ্যান্ড ওডিসি ডু টু দ্য ট্র্যাজেডি, এবং ওনার একটা ট্র্যাজেডির এক্সাম্পল দিচ্ছে ইলিয়াড এবং ওডিসি। তার মানে হোমারের কিন্তু পিকুলিয়ার পজিশন আমরা দেখতে পাচ্ছি, যে উনি ট্র্যাজেডিও লিখছেন, ওদিকে কমেডিও লিখছেন। ট্র্যাজেডির এক্সাম্পল কি, ইলিয়াড অ্যান্ড ওডিসি। When tragedy and comedy made their appearance, those who inclined towards other kind of poetry became, in accordance with their nature, poets of comedy insist of lampoons and of tragedy instead of epic, because these forms are greater and more lightly esteemed than others. এবং এগুলি কিন্তু অন্যান্য ফর্মের থেকে হাইলি কোয়ালিফাইড ফর্মস, ট্র্যাজেডি এবং কমেডি, ওকে। এবার দেখো উনি কি নিয়ে বলবেন, চ্যাপ্টার 4-এ আমি বলেছি কি নিয়ে কথা বলছে, প্রথমে অরিজিন অফ পোয়েট্রি নিয়ে বলেছে, তারপরে হিস্ট্রি অফ পোয়েট্রি নিয়ে বললো, যে পোয়েট্রি হিস্ট্রিটা কি, যে দুটো ভাগে ভাগ করা হতো, কি কি হলো, ট্র্যাজেডি এবং এপিক পোয়েট্রি অ্যান্ড ট্র্যাজেডি, ওদিকে কমেডি অ্যান্ড স্যাটায়ার। এবার উনি বলবেন এই যে ট্র্যাজেডি নিয়ে উনি বলবেন এখানে, বুঝতে পারলে। চ্যাপ্টার 4-এ কি বলছে, ট্র্যাজেডি নিয়ে কিন্তু বলছে। এবার দেখো ট্র্যাজেডি নিয়ে কি বলে, দিস ইজ নট দ্য প্লেস ফর আ ডিটেল ইনভেস্টিগেশন whether or not tragedy is now sufficiently developed
with respect to formal constitution, just both in its own right and in relation to theoretical performance. তার মানে এখানে কিন্তু উনি যে ডিটেল ইনভেস্টিগেশন করবে তা না, যতটা পারা যায় উনি বলবেন, বাট অরিজিনালি ইট ডেভেলপড ফ্রম ইম্প্রোভাইজেশনস। হ্যাঁ দেখো, দিস ইজ নট দ্য প্লেস ফর ডিটেল ইনভেস্টিগেশন অফ ওয়েদার অর নট ট্র্যাজেডি ইজ নাও সাফিসিয়েন্টলি ডেভেলপড উইথ রেসপেক্ট টু ফর্মাল কনসেপ্ট। আচ্ছা, বাট অরিজিনালি ইট ডেভেলপড ফ্রম ইম্প্রোভাইজেশনস, মানে ট্র্যাজেডি কিভাবে ডেভেলপড হয়েছে? স্পন্টেনিয়াসলি, কোনো আর্টিফিশিয়ালি করে তৈরি করা না, স্পন্টেনিয়াসলি, অটোমেটিকভাবে। দেখো, দিস ইজ দ্য ট্রু অফ ট্র্যাজেডি, বুঝতে হবে, অ্যান্ড অলসো অফ কমেডি। দ্য ফর্মার অ্যারোজ, তার মানে কি ট্র্যাজেডি কমেডি দুটোই কিন্তু একটা স্পন্টেনিয়াসলি তৈরি হয়েছে। দ্য ফর্মার মানে আগেরটা মানে ট্র্যাজেডি কথা বলছে। দ্য ফর্মার অ্যারোজ ফ্রম দ্য লিডার্স অফ দ্য ডিথিরাম। আচ্ছা, ডিথিরাম হচ্ছে, মনে রাখবে, ডাইনোসিয়াস। ডাইনোসিয়াস হচ্ছে গ্রিক গড অফ ভেজিটেরিয়ান বা ওয়াইন। এই গ্রিক গডকে যে গান গাওয়া হতো, এই গ্রিক গড ডাইনোসিয়াসের উদ্দেশ্যে যে গান গাওয়া হতো, সেই গানকে বলা হতো ডিথিরাম। তার মানে ডিথিরাম হচ্ছে লিরিক হিমস, HIMNS, লিরিক হিমস সাং ইন দ্য অনার অফ ডাইনোসিয়াস। ওকে, DIONYSUS। তাহলে এই ডাইনোসিয়াসের গানের উদ্দেশ্য থেকেই কিন্তু ট্র্যাজেডি এসছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু ডাইনোসিয়াসকে যে গান গাইতো ডাইনোসিয়াসের উদ্দেশ্যে, সেই গান থেকে কিন্তু ট্র্যাজেডি এসছে। অ্যান্ড দ্য ল্যাটার মানে কমেডি কথাতে এসছে ফ্রম দ্য লিডার্স অফ ফ্যালিক সংস হুইচ আর স্টিল কাস্টমার ইভেন নাও ইন মেনি সিটিজ। মনে রাখবে, ফ্যালিকটা কি? এটা হচ্ছে ফেস্টিভ সংস, মানে এটা আনন্দের গান। ঠিক আছে, বিভিন্ন ফসল যখন কাটা হতো, তাদের দেবদেবীদের উদ্দেশ্যে এই গান গাওয়া হতো। এটা এখনো পর্যন্ত অনেক শহরে কিন্তু প্রচলিত আছে। ওই আনন্দের মুহূর্ত থেকে কিন্তু মনে রাখবে কমেডি উঠে এসছে। এবং ডিথিরাম এই ডাইনোসিয়াসের উদ্দেশ্যে যে গান গাওয়া হতো, সেই গান থেকে এসছে ট্র্যাজেডি। কিন্তু মনে রাখতো, ট্র্যাজেডি এবং কমেডি কিভাবে আসলো, এটার পিছনে একটা বিশাল বড় মিথোলজিক্যাল হিস্ট্রি আছে। ঠিক আছে, সেটা তোমাদের আমি এক টাইমে পরে জানাবো, যে কেন ডিথিরাম থেকে এই ট্র্যাজেডি আসলো এবং কেন এই ফ্যারিক থেকে কমেডি আসলো। এখান থেকে আমাদের সেই ট্র্যাগস, ইডা এবং কোমস, এই হিস্ট্রিটা কিন্তু আমাদের থাকবে। ওকে, দেন নাও ট্র্যাজেডি আমাদের এখন আর অতটা ডিপ যাওয়ার দরকার নেই। তাহলে কি দেখলাম, যে ট্র্যাজেডি কোথা থেকে এসছে? গড যে ডিথিরাম মানে ডাইনোসিয়াসকে কেন্দ্র করে যে ডিথিরাম গাওয়া হতো, সেখান থেকে এসছে ট্র্যাজেডি। সেই গানগুলোকে ট্র্যাজেডি হিসেবে লেখা হতো। এবং যে ফ্যালিক ফেস্টিভ গান গাওয়া হতো, সেগুলোকে নিয়ে উঠে এসছে কমেডি। Then tragedy was gradually enchanted as people developed each new aspect of that came to light. আচ্ছা, পরে ব্যাধ এসব দ্য নাম্বার অফ অ্যাক্টার্স ওয়াজ ইনক্রিজড। হ্যাঁ, এবার ডেভেলপমেন্ট অফ ট্র্যাজেডি কিভাবে হচ্ছে দেখো। তাহলে ট্র্যাজেডি কোথা থেকে আসলো, এটা আমরা বুঝতে পারলাম যে ডিথিরাম থেকে। তাছাড়া একটা হিস্ট্রি তোমাদের বলেও রাখি, যে ট্র্যাগস সেই টাইমে যখন ছিল, মনে রাখবে, এই যে ডিথিরাম মানে ডাইনোসিয়াসকে যখন উদ্দেশ্যে গান গাইতো, সেই টাইমে ট্র্যাগস এবং সেই এলাকাতে মারাত্মকভাবে বিভিন্ন রোগ আসে। সুতরাং এই রোগ থেকে মানুষ বাঁচার জন্য গডকে যে প্রার্থনা করতো, গডের উদ্দেশ্যে, ডাইনোসিয়াসের উদ্দেশ্যে প্রার্থনা করতো, এবং সেখান থেকে কিন্তু এই দুঃখের গান থেকে কিন্তু ট্র্যাজেডি আসে। তাছাড়াও ট্র্যাগসের কাছে যে গোট সং বলা হয়, মানে ট্র্যাগস কিন্তু অনেক গোটস থাকতো ওর কাছে, ছাগল। সুতরাং ওই ছাগলগুলো কিন্তু একটা রোগের কারণে মারা যায়। সুতরাং ওই দুঃখের সিচুয়েশন থেকে একটা গান উঠে আসে, যেটাই ট্র্যাজেডি হিসেবে আসে। যাই হোক না কেন, সেটা আমি পরে বলবো ইন ডিটেল। দ্য নাম্বার অফ অ্যাক্টার্স ওয়াজ ইনক্রিজ ফ্রম 1 to 2 বাই অ্যাসকাইলাস। কিভাবে ট্র্যাজেডি ডেভেলপমেন্ট হচ্ছে দেখো, অ্যাসকাইলাস থেকে। প্রথমে ট্র্যাজেডিতে একজন ক্যারেক্টার থাকতো, এরপরে দুজন ক্যারেক্টারকে আনে কি অ্যাসকাইলাস। ঠিক আছে, আচ্ছা, অ্যাসকাইলাস বলে রাখি তোমাদের একটা জিনিস আমার দেখানো হয়নি, সরি, যে এই যে দেখো ক্লাসিক্যাল রাইটার্স কারা। আমি বলেছি ক্লাসিসিজম মানেই কিন্তু গ্রিক এবং রোমের অ্যানশিয়েন্ট রাইটিংস। তাহলে গ্রিকের ক্লাসিক্যাল রাইটার্স কারা ছিল দেখো, হোমার, অ্যাসকাইলাস, সফোক্লিস, ইউরিপিডিস, অ্যারিস্টটল আর প্লেটো, এই কজন। মেনলি নাটক লিখতে হচ্ছে অ্যাসকাইলাস, সফোক্লিস, ইউরিপিডিস এরা। ওকে, আর হোমার তো দেখতেই পাচ্ছি। এই ছজন হচ্ছে গ্রিকের ক্লাসিক্যাল রাইটার্স। আর রোমের ক্লাসিক্যাল রাইটার্স কারা, হোরাস, লনজাইনাস, প্লটাস, ওভিড, ভার্জিল, সেনেকা, এরা। যেমন দেখো হোমারের ইলিয়াড ওডিসি আমরা দেখতে পাচ্ছি, খুব মারাত্মকভাবে লেখা। সফোক্লিসের ইডিপাস দ্য কিং, অ্যারিস্টটলের পোয়েটিক্স, প্লেটোর রিপাবলিক, হোরাসের হচ্ছে এপিস্টলস লেখে। ওকে, আমরা ওভিডের মেটামরফোসিস লেখা দেখেছি, ভার্জিলের দ্য এনিয়াড, সেনেকার দ্য রিভেঞ্জ ট্র্যাজেডি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু এই রাইটার্সগুলোর নাম একবার মনে রাখবে, এরাই হচ্ছে ক্লাসিক্যাল যুগের রাইটার। বুঝতে পারলে, ক্লাসিসিজম থিওরিকে যারা লিখেছে, এই লেখকগুলো লিখেছে। কারণ ক্লাসিসিজম মানেই গ্রিক এবং রোমের, তাই গ্রিকের রাইটার এরা এবং রোমের রাইটার এরা, এদের একসঙ্গে ক্লাসিক্যাল থিওরি বলা হয়। তাই এই অ্যাসকাইলাস কিন্তু দেখো কি করেছে, বলছে অ্যাসকাইলাস কি করেছে,
একটা ক্যারেক্টার থেকে দুটো ক্যারেক্টার এনেছিল অ্যাসকাইলাস, হু অলসো রিডিউস দ্য কোরাল পার্টস। উনি এবার কোরাল পার্টসকেও রিডিউস করেছিলেন। কোরাল পার্টস মানে কোরিক সং, ওই যে নাটকের পাশে যারা বিভিন্ন একটা গ্রুপ করে গান গাইতো ওরা। অ্যান্ড মেড দি স্পোকেন ওয়ার্ড প্লে দ্য লিডিং রোল, এবং স্পোকেন ওয়ার্ডকে মারাত্মকভাবে জায়গা দিয়েছে কিন্তু, মানে কনভারসেশনকে। এবং এই যে মনে রাখবে, অ্যান্ড দ্য থার্ড অ্যাক্টার অ্যান্ড সিন পেন্টিং ওয়ার ইন্ট্রোডিউসড বাই সফোক্লিস। এবং এই সফোক্লিস কি করেছিল, আরেকটা ক্যারেক্টার যুক্ত করে এবং সিন পেন্টিং মানে ব্যাকড্রপ, পেইন্টেড সিনারি এগুলো চেঞ্জ করে। সুতরাং কি হয়, কমপ্লেক্স প্লট তৈরি হয়, আরো প্লটগুলো আরো বেশি ভালো হতে থাকে। তার মানে ট্র্যাজেডি ডেভেলপমেন্টে কাদের হাত আছে, অ্যাসকাইলাস এবং সফোক্লিস এদের। In addition, the magnitude increased from the short plots, and in place of comic diction, as a consequence of a change from the satiric style, tragedy acquired dignity at a late stage, and the iambic verse form was adopted instead of trochaic tetrameter. কি বলছে, আয়াম্বিক ট্রাইমিটার থেকে আয়াম্বিক টেট্রামিটারে কিন্তু লেখা শুরু হলো, এবং কমিক অ্যান্ড স্যাটায়ার ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু সিরিয়াস টোনে লেখা শুরু হলো ট্র্যাজেডিতে। They used tetrameters at first because of the composition was satiric in meter. আগে কিন্তু হতো স্যাটারিক ফর্মে লেখা হতো, তারপরে টেট্রামিটার ইউজ করে থাকে। বাট হোয়েন স্পিচ ওয়াজ ইন্ট্রোডিউসড নেচার ইটসেলফ ফাউন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্স, আয়াম্বিক বিং দ্য ভার্স ফর্ম ক্লোজেস্ট টু স্পিচ। তার মানে ট্রকিক হচ্ছে, মনে রাখবে আগে তো ট্রাইমিটার দিয়ে লেখা হতো, এবার দেখো এই ট্রাইমিটার কি হচ্ছে, দেখো ড্যান্স লাইক ফর্মে থাকতো, কিন্তু এই টেট্রামিটার কিন্তু ন্যাচারালিস্টিক স্পিচ। ওকে, মানে এগুলো বিভিন্ন রাইম স্কিম, ছন্দ লেখা, মানে এক একটা ছন্দ, ধরো তুমি ট্রকিক ছন্দ ইউজ করছো, তার মানে সেটা কিন্তু ওই ট্রাইমিটার, এই ট্রকিক যে ট্রাইমিটার বলতে পারো, বা ট্রকিক যখন ইউজ করছো ওটা কিন্তু ড্যান্স লাইক ফর্মে হবে, আর ট্রেট্রা ইউজ করলে কিন্তু একটা স্পিচ বেশি হবে। ওকে, দেয়ার ইজ এভিডেন্স অফ দিস, এই পরিবর্তনগুলো ঘটছে। উই স্পিক আয়াম্বিক্স ইন কনভারসেশন উইথ ইচ আদার ইন ভেরি অফেন বাট রিয়ালি ডেক্ট্যালিক হেক্সামিটার্স। এই ডেক্ট্যালিক হেক্সামিটার কিন্তু এপিক পোয়েট্রিতে ইউজ হতো। And only when we depart from the normal conversation tone, as for the number of episodes and other such features, the way each of them is said to have been elaborated may be taken as a read, it would be probably as a major undertaking to go through them in all individually. তার মানে এরপরে কি হয়, বিভিন্ন এপিসোডের পরিবর্তন ঘটতে থাকে ট্র্যাজেডিতে, এই সমস্ত কিছু পরিবর্তন ঘটে। সুতরাং এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু ট্র্যাজেডির ডেভেলপমেন্ট আস্তে আস্তে হতে থাকে। এবং উনি এখানে কি বলছেন যে he will not discuss every technical detail in this, reader will understand this, but he is focusing on the broad development of tragedy. উনি চ্যাপ্টার 6 থেকে ট্র্যাজেডির ইন ডিটেল আলোচনা আরো করবেন। তার মানে ট্র্যাজেডি শুরু হচ্ছে কোথা থেকে, সেই ডিথিরাম থেকে। ডিথিরাম মানে যে ডায়নোসিসকে যে গান গাওয়া হতো সেখান থেকে ট্র্যাজেডি সৃষ্টি হয়েছে। আর ফ্যালিক সং থেকে কোথা সৃষ্টি হয়েছে, কমেডি। আমি কি দেখলাম, ট্র্যাজেডি ডেভেলপমেন্ট ঘটেছে অ্যাসকাইলাস এবং সফোক্লিস, আমরা দেখতে পাচ্ছি। এইগুলো থেকে কিন্তু আমাদের চ্যাপ্টারটা শেষ হচ্ছে। চ্যাপ্টার 4 ইজ কমপ্লিট। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 5, 6 আলোচনা করব। মনে রাখবে চ্যাপ্টার 6টাই আর লাইন বাই লাইন পড়বো, বাদ বাকিগুলো আমরা ওভারঅল ক্রিটিক্যাল অ্যানালিসিস করলেই হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি খুব ভালো করে তোমরা বুঝতে পারবে, আই হোপ। ওকে, এবং তোমাদের প্রত্যেককেই বলবো, যারা যারা এই ক্লাসে ক্লাস 4 সেমের ক্লাসে জয়েন হতে চাও তারা 8170838911 নম্বরে যোগাযোগ করবে ক্লাস অনলাইন ক্লাসের জন্য। রেকর্ডেড পিডিএফ, রেকর্ডেড ক্লাস অ্যান্ড পিডিএফস দেওয়া হয়। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর লিসেনিং দ্য ক্লাস। এবং কোনো কনফিউশন থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, এবং নতুন যারা পড়তে চাইছো তারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। কল্যাণী ইউনিভার্সিটির কি রেকর্ডেড নোটস, রেকর্ডেড ক্লাস, হাই কোয়ালিটি নোটস এবং প্রতিটা ক্লাস এবং টপিক ইন ডিটেল কিন্তু আলোচনা করা হয়, ইন ডিটেল কিন্তু ক্লাস করানো হয় প্রতিটা ক্লাস, এবং প্রতিটা কোয়েশ্চেন আনসার কিন্তু প্রোভাইড করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি বুঝতে পেরেছ, কোনো কনফিউশন নেই। তাহলে এই চ্যাপ্টারতে তোমরা কি কি শিখলে একবার আমরা দেখে নেবো। আমরা পোয়েট্রির অরিজিন শিখলাম, কবিতা কোথা থেকে এসছে, আমাদের দুটো সাইকোলজিক্যাল কজ থেকে এসছে। আমরা তারপরে দেখলাম যেভাবে কিভাবে মেলোডি এবং রিদম হচ্ছে কবিতার পার্ট। আমরা কবিতার আর্লি হিস্ট্রি দেখলাম, কবিতার দুটো ভাগ দেখলাম, যে একটা আর্লি হিস্ট্রি বলতে যেসব কবিরা সিরিয়াস কবি ছিল তারা এপিক এবং ট্র্যাজেডি লিখেছে, আর যেসব কবিরা ট্রিভিয়াল পিপল ছিল, তুচ্ছ সিনগুলোকে যারা ইমিটেট করতো, মানে সিরিয়াস জিনিসকে যারা ইমিটেট করতো তারা ট্র্যাজেডি মুভি লিখতো, আর ট্রিভিয়াল জিনিসকে যারা ইমিটেট করতো তারা কমেডি এবং স্যাটার লিখতো। ওকে, তারপর আমরা কি দেখলাম, ওই ট্র্যাজেডি ডেভেলপমেন্ট দেখলাম। ওকে, যে কিভাবে ট্র্যাজেডি এসছে ডিথিরামের গান থেকে, কমেডি এসছে ফ্যারিক সং থেকে। ঠিক আছে, ডিথিরাম মানেই হচ্ছে ডাইনোসিয়াসের উদ্দেশ্যে গাওয়া গান,
ডায়োনিসাস হচ্ছে গ্রিক গড অফ ওয়াইন। ঠিক আছে, আমরা তারপরে দেখলাম এই ট্র্যাজেডিকে কিভাবে অ্যাসকাইলাস এবং সফোক্লিয়াস ডেভেলপ করিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা নেক্সট ক্লাসে আবার আসবো।